যুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ, কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে? খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, খুব দ্রুত। আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। যুক্তরাজ্য ও বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি একটা জরিপ করেছিলাম, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পেয়েছে 56% ভোট। দ্বিতীয় স্থানে আছে জামায়াত ইসলাম, তারা পেয়েছে 20। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছু অংশ বিশেষ দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে গেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে? খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, খুব দ্রুত। আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। যুক্তরাজ্য ও বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি একটা জরিপ করেছিলাম, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পেয়েছে 56% ভোট। দ্বিতীয় স্থানে আছে জামায়াত ইসলাম, তারা পেয়েছে 20% ভোট। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা কি ক্ষমতায় চাইছে সাধারণ জনগণ? ইতিমধ্যে একটি জরিপ করেছেন সাংবাদিক মাসুদ কামাল। সেখানে শেখ হাসিনা কি ক্ষমতায় চাইছে সাধারণ জনগণ, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবার গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাধারণ জনগণ রাস্তায় নামবে ইউনূসের বিরুদ্ধে। সেই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি সরাসরি সেনাপ্রধানকে যে নির্দেশ দিয়েছেন তা শুনলে আপনি অবাক হবেন। রাষ্ট্রপতির বক্তব্যটি আমরা শুনবো। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি প্রকাশ্য বক্তব্য দিয়েছেন। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। যুক্তরাজ্য ও বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যার পর বঙ্গভবনে তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেক নেতা মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির জিএম কাদের, আনিসুল হক এবং মজিবুল হক চুন্নু, হেফাজত ইসলামের মামুনুল হক ও মুফতি মনির কাশিমি, জামায়াত ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং শেখ মোহাম্মদ মাসুদ, জাকির পার্টির শামীম হায়দার, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা জালালউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে রাব্বি, ফিরোজ আহমেদ সহ অনেকে। আমি সেনাবাহিনীর প্রধানকে বলবো লিডিং রোল এখনই এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম লসনেস হয়ে যাচ্ছে, মানুষ সঠিক বেরোতে পারছে না, সাধারণ মানুষ এখন মানে অতীব বিপদের সম্মুখীন। আপনারা তাদের রক্ষা করেন। হ্যাঁ, আমি পুলিশ বাহিনীর প্রতি আক্রোশ আছে, কিন্তু তাদের প্রয়োজন আছে এবং তারাই এই রূপ দেবে পর্যন্ত শৃঙ্খলা সবসময় তাদের হাতেই আপনার শৃঙ্খলা রক্ষা হয়ে থাকে। এখানে কোনো বিতর্কের ইয়ে নাই। যেভাবে আমাদের গোয়েন্দা প্রধান হামিশা বললেন যে থানা ঢুকে গেল, অস্ত্র ঢুকে গেল এবং হত্যাও করেছে অনেককে, এইগুলো যদি অ্যাড্রেস না করা হয়, এবং আমার মনে হয় আপনাদের মত থাকবে যে আমাদের সেনাবাহিনী যেন আমি একটা জরিপ করেছিলাম। জরিপটা এই কারণে যে গত বেশ কিছুদিন ধরেই আপনি তো জানেনই, একটা বেশ খুবই আলোচিত একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো এবং পতন ঘটার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে, নির্দলীয় সরকার, ছাত্রদের সমর্থন নিয়ে তারা ওখানে সরকার চালাচ্ছে, আবার বাইরে থেকে ছাত্ররা তাদেরকে সমর্থন দিচ্ছে। এবং এর মধ্যে একটা বড় ঘটনা ঘটলো যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ, তাকে সরকারিভাবে নিষিদ্ধ করা হলো। তারপর দেখলাম যে কিছু কিছু সেক্টর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি হচ্ছে, অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি হচ্ছে। এইসব দাবির মাঝে আমি আসলে বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের যে 15 বছরের শাসন, সেই শাসনে আমি মনে করি, আমার বিবেচনায় তাদের যে কুশাসন, দুঃশাসন, সেই শাসনকে তারা ভুলতে পেরেছে কিনা, অথবা এখনো তারা আওয়ামী লীগকে সমর্থন করে কিনা, করলে কতটা করে, অথবা তার বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, সেটাকে তারা কিভাবে মূল্যায়ন করছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা জরিপ করেছিলাম। আবার আমার জরিপে একটা মাত্র প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা এমন, যদি এখন নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন? ইউটিউবে সাধারণত 4টা অপশন রাখা যায় এই সমস্ত ক্ষেত্রে। তো আমি 4টা অপশন রেখেছিলাম। একটা ছিল বিএনপি, একটা ছিল আওয়ামী লীগকে, একটা বিএনপিকে, একটা হলো জামাতকে, একটা হলো গণ অভ্যুত্থানকারী ছাত্ররা যদি কোনো দল করে তাহলে সেই দলকে। এবং আমি কিছুটা বিষয়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পেয়েছে 56% ভোট। দ্বিতীয় স্থানে আছে জামায়াত ইসলাম, তারা পেয়েছে 20% ভোট। তৃতীয় স্থানে আছে বিএনপি, তারা পেয়েছে 18% ভোট। এবং পঞ্চম স্থানে আছে, যদি গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করে সেই দলকে, সেটা হলো মাত্র 5% ভোট। এই জরিপটা আমি দিয়েছিলাম আজকে থেকে 5 দিন আগে। এই 5 দিনে মোট 91,000 মানুষ ভোট দিয়েছে। এই জরিপের পর আমি একটু ভূমিকা লম্বা হচ্ছে, আমার বলা দরকার, জন্য বলছি। এই জরিপ যখন আমি প্রকাশ করলাম, তখন অনেকে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করলো যে ছাত্রলীগের সব লোকেরা আমার এখানে এসে ভিড় করেছে, ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের কোনো যাওয়ার জায়গা নেই, ঘরের মধ্যে লুকিয়ে বসে বসে আমার এখানে ভিড় করেছে এবং সে কারণেই এত ভোট করেছে। তো এটা আসলে বাস্তব চিত্র নয়, একেবারেই বাস্তব চিত্র নয়। তো এটা আমার কাছে বাস্তব চিত্র বলে মনে হয় না। তো আপনার কাছে আমার দুটো প্রশ্ন।
এক নম্বর প্রশ্ন হলো, আপনি কি এই জরিপের ফলটাকে বাস্তব চিত্র বলে মনে করেন কিনা? এক নম্বর, এটাকে আর্টিফিশিয়াল রেজাল্ট কিনা? এক নম্বর। আর দুই নম্বর হলো, আপনি আসলে কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সঙ্গে মানুষকে আগের সরকারকে তুলনা করছে এবং তুলনা করে কি তারা নতুন করে সিদ্ধান্ত করছে? এই দুটো প্রশ্ন আপনি একবারে করলাম, আপনি দুটো সম্বন্ধে আপনার অভিমত জানতে চাই। সেটা মানে আমার যে আপনার যে জরিপটা, হ্যাঁ, এটা আমি একেবারে ফ্রম নেচার পয়েন্ট অফ ভিউ বলতে পারি। যেমন ধরেন আমি যখন বাজারে যাচ্ছি তখন আমি অনেককেই বলতে শুনতেছি যে আগের আমল ভালো ছিল, আমি অনেককেই বলতে শুনছি। এটা কিন্তু হার্ড রিয়েলিটি। এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সমন্বয় একটা মাইন্ড করেন, এটা আবার তো মিথ্যা কথা বলার কোনো কারণ নেই। আমি অনেককেই বলতে শুনেছি যে আগের আমল ভালো ছিল। এবং এইটা ঠিক, বর্তমান সরকারের পারফরমেন্সের উপরে মানুষ সন্তুষ্ট না, অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে যেমন ধরেন যে দ্রব্যমূল্য, 2 নম্বর হচ্ছে ললেসনেস, তারপরে 3 নম্বর হচ্ছে আপনার এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে না ইত্যাদি। এখন সরকারের প্রতি যে গ্রিভিয়েন্সটা, এইটা কে ক্যাশ করতেছে, এটা কে ব্যাক করতেছে, কার থলিতে যাচ্ছে? এটা বিএনপি থলিতে যাচ্ছে, না আওয়ামী লীগের থলিতে যাচ্ছে, না জামাতের থলিতে যাচ্ছে, না অন্য কোনো বামপন্থীদের থলিতে যাচ্ছে? এটা তো আপনি নির্বাচন ছাড়া বুঝতে পারবেন। হ্যাঁ, সরকারের প্রতি যারা অসন্তুষ্ট হয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য এবং ললেসনেসের কারণে, তারা আসলে কোন দিকে ঝুঁকতেছে, তাদের শিফটিংটা কোন দিকে হচ্ছে, বিএনপি না জামাত না আওয়ামী লীগ না কি? এটা তো আপনি ইউ ক্যানট ডিসাইড ইট মানে উইদাউট এনি পোল, তাই না? আপনি তো ভোট ছাড়া এটা বুঝতে পারবেন না। এইবার আপনার পরিকল্পনার পেছনে যে আপনি যে কি চিন্তাটা, এখানকার লজিকটা কি, আপনি কি আশা করতেছেন? না, আমি একটা হাইপোথেটিক্যালি বললাম। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এই প্রথম বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রকাশ্য একটি সমাবেশ করেছেন। সেই সমাবেশে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, তার কথা শুনেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ এমন আরও বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে বর্তমান সময়ে লুটতরাজ হচ্ছে, এমনকি সাধারণ জনগণ রাস্তায় বেরোতে পারছেন না, তাদেরকে নির্যাতন হয়রানি করা হচ্ছে, সেই বিষয়ে সেনাপ্রধানকে সতর্ক থাকতে বললেন, সেনাবাহিনীকে মাঠে থাকতে বললেন তিনি। তার বক্তব্য শুনে রীতিমতো সকলেই মুগ্ধ হয়েছেন। দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন। অন্যদিকে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিভাবে গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে ভিডিওতে আপনারা কিছু তথ্য পেয়েছেন। শেখ হাসিনাকে যেভাবে দেশ ছাড়া করেছে সাধারণ জনগণ, আবারও তাকে দেশে আনতে চাইছে সকল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায়। দর্শক এই বিষয়ে যে তথ্যগুলো পেয়েছেন আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঢাকা করাচি রুটে জাহাজ চালু, ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগের ঘন ঘটা। বিগত 5 দশক ধরে নিষিদ্ধ থাকা বন্দরে জাহাজ নোঙর করল পাকিস্তান, আর সেই জাহাজ থেকে পণ্য নামিয়ে আনা হলো পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে। নৌপথে পণ্য পরিবহন, যেখানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করার সুযোগ তৈরি করেছে, সেখানে প্রতিবেশী দেশ ভারতের দাবি এই পথে সুযোগ তৈরি হলো পাকিস্তান থেকে অস্ত্র চোরাচালানের। অথচ এমন দাবির পক্ষে যথাযথ কোনো প্রমাণ আছে কিনা সেই প্রশ্নই এখন দেশবাসীর। চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং মোংলা বন্দর দীর্ঘ 5 দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের পর প্রথম পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে পৌঁছালো। জাহাজটি 317টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। পাকিস্তানের বাংলাদেশস্থ হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ একে দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় সরাসরি সমুদ্রপথে পাকিস্তানের উপস্থিতি ভারতের জন্য নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করছে। এ বিষয়ে ভারতের নানা মহলের কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ আসা মানেই চোরাচালানের সুযোগ তৈরি হওয়া। এর ফলে অস্ত্র কিংবা অবৈধ পণ্য বাংলাদেশ হয়ে ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যেতে পারে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছে। এই সমুদ্র যোগাযোগ স্থাপনের ঘটনাকে নতুন সরকারের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত একটি বন্দর। এটি মিয়ানমারের সন্নিকটে অবস্থিত এবং বঙ্গোপসাগরের মাধ্যমে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর প্রবেশ দ্বার হিসেবে কাজ করে। এই বন্দর কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত যারা শেষ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।